নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটাল.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের প্রিয় অভিনেতা বনি। বনি, প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কারণ অনেকদিন পর আবার তোমার সঙ্গে এই আড্ডা। একদমই সব মিলিয়ে সামনেই আসছে তোমার ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। মানে নামটার মধ্যে একটা ভূত ব্যাপার। আর এই ছবির যবে থেকে শুটিং হচ্ছে তবে থেকেই কিন্তু একটা সেন্সেশন ক্রিয়েট করা হয়েছে। মানে একটা কিন্তু অপেক্ষা, কতটা ছবিটা দেখতে গেলে ভয় পাবো। দেখো, আমি তো পুরো সিনেমাটা এখনো দেখতে দেয়নি, আমাদেরকে দেখতে দেওয়া হয়নি। শিবুদা বলেছে না, সারপ্রাইজ থাকবে সবার জন্য সেটা। এবং আমরা তো স্ক্রিপ্টটা পড়েছি, স্ক্রিপ্টটা যখন আমরা রিডিং হচ্ছিল তখনই মানে কিছু কিছু ভয়ের এলিমেন্টস ছিল, বা সেটা যখন ভিজুয়ালি দেখবো সেটা তখন আমাদের কাছে আরও বেটার লাগবে। এবং যখন টিজার ট্রেলারে দেখেছি আমরা যে সেই ভয়ের এলিমেন্টসগুলো খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং গ্রাফিক্সগুলো ইকুয়ালি ভালো করেছে। ভয়ের সিনেমায় দেখো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আই ফিল, যে গ্রাফিক্স ভালো হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হতে হবে, যেটা দর্শককে ভয় পাওয়ায় অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা এখানে সেটাকে আমাদের খুব হাইলাইট করে ভালো করে তোলা হয়েছে। অ্যান্ড সেটা একটা প্লাস পয়েন্ট, এবং বাচ্চারাও এই ফিল্মটাকে এনজয় করবে। সো ভয় তো আছে, তার সাথে কমেডিটাও আছে, রোম্যান্সও আছে, আমরা অ্যাকশনও করেছি। তো সবকটা এলিমেন্ট আছে, এই হোটেলে সব রকমের ডিশ আছে। এবার সবাইকে খেতে আসতে হবে তার জন্য। এই মানে হোটেলে খেতে আসতে গেলে নানা ধরনের প্লেট পাওয়া যাবে। একদম, কোন প্লেটটা আপনি চুজ করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বনি কতটা ভয় পায়, মানে এই ব্যাপারটা কি আছে বনির এরকম অনেক সুপারস্টিশন? না, আমি বলছি সত্যি কথা হচ্ছে, আমি ভূতে ভয় পাই না, আমি টিকটিকিতে প্রচন্ড ভয় পাই। মানে আমি এটা সামহাও আমার ওই একটা জিনিসে বহুত ভয়। টিকটিকিটা আমি দেখলে সহ্য করতে পারি, সেই ঘরে থাকলে আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই, এরকম টাইপের আমার একটা ব্যাপার। ভূতে আমি ভয় পাই না, বিকজ আমি আমাদের শুটে ট্রাভেল করতে হয়, একা থাকতে হয়, এবং আমি মানে একাও যখন ঘুমাই তাতে আমার খুব একটা প্রবলেম হয় না। আমি যদি কোনো সময় কোনো জায়গায় গেলাম, মনে হচ্ছে যে খুব অস্বস্তি হচ্ছে, সেই জায়গাটাতে একটা ছোট লাইট জ্বালিয়ে নিলাম, সেটুকু অবধি ঠিক আছে, বিকজ আমার সাথে ওই এক দুটো এক্সপিরিয়েন্স হয়েছে, সেই জিনিসটা ছিল। বাট তার বাইরে কিন্তু আমার মানে আই হ্যাভ নেভার ফিয়ার্ড অফ গোস্টস, এরকম আমার কোনোদিনও হয়নি। টিকটিকিটাকে আমি সামহাও কি জানি কি হয়েছে তাদের সাথে। মানে এটা জানতে ইচ্ছে করছে আর কি, কৌশানী ভূতে ভয় আছে? কৌশানীর ভূতে ভয় নেই, কিন্তু আমার মনে হয় ভূতে বিশ্বাসী, এবং ও আমার থেকেও বেশি মানে ভূতটার ব্যাপারটা। ও ওই সেম ইনসেক্টস, মানে ও তো একা থাকে, মানে আমি তো ওকে দেখছি এতদিন ধরে, ও যখন শুটে যায় একা থাকে। ওর সাথে কেউ যখন যায় ট্রাভেল করে, সে তো আর অবভিয়াসলি একসাথে রুমে থাকতে পারে না, তো ও তো একাই থাকে, ওরও কিন্তু খুব একটা ভয় নেই। মানে আমি ওর সাথে ট্রাভেল করেছি, আমি যখন শুটে এরকম জায়গায় হয়েছে যে শুটে আমি গেছি, ও হয়তো আমার সাথে দেখা করতে এসছে, আমি বেরিয়ে গেছি, ও ওখানে আরামসে একা কাটিয়ে নিয়েছে। তো ওরকম মানে ও কিন্তু ভূতে ভীতু না, বাট ও ভূতে বিশ্বাসী। এই ছবিটা করতে গিয়ে নাকি অনেক কিছু মজার ঘটনা ঘটেছিল। আমি কিন্তু মানে সব ছবির ক্ষেত্রে কিন্তু এরকম মজার ঘটনা কিছু, এটা জানতে চাইছি না। এটা যেহেতু একটুখানি মানে একটা যখন ক্রিয়েট হয় একটা জিনিস, আমরা তো সেই ছবিটা একদম ইন ডেপথে চলে যাই, তাই অনেক মজার ঘটনা ঘটেছিল। এটা ডিরেক্টররা বলছিল, ডিরেক্টর এবং জিনিয়া এদের কাছ থেকে শুনছিলাম অনেক জিনিয়া। সেটা আমাদের সাথে আমার আর সোহমের বেশি কমেডি ঘটনা হয়েছে আমাদের সাথে। আমাদের যে পার্টটা আছে আমার আর সোহমের, সেই পার্টটায় মানে কিছু কি হয়, ওই যখন আমরা সিনে ঢুকি, ইমপ্রম্পটু কিছু করতে যাই যখন, হয়তো সেটা হয়তো ভুল হয়ে গেল। মানে যেরকম আমরা ভেবেছিলাম যে ওই দরজা লাথি মেরে একটা হিরোইক এন্ট্রি করবো, দুজন মিলে এসে স্লাইড করে দাঁড়াবো, সেটা করতে গিয়ে ওখানে কার্পেট পেতেছে এবং স্লিপারি ছিল, সেটা দুজন মিলে উল্টে পড়েছি। সেই কার্পেট জড়িয়ে পড়েছি, এবং একটা খুব সুন্দর জায়গায় দেখলাম একটু ব্যথা হচ্ছে। সেটা পড়ার পর সেটাতে বুঝলাম যে অনেকে বলছে না এই এতটা এক্সট্রা দরকার নেই। বললাম না এটা এতটা এক্সট্রা না, এটা সত্যি পড়ে গেছি আমরা। তো ওটা ভেবেছি এতটা আমরা ইমপ্রম্পটু করেছি, বাট একদমই না, সত্যি পড়ে গেছিলাম এবং লেগেছিল, ভালোই লেগেছিল। সেটা সবাই ভুলে গিয়ে বলছে না এত ওভার অ্যাক্টিং আমাদের লাগবে না, জিনিয়া দিয়ার অর্থ। তো ওইগুলো
তারপর ধরো কিছু কিছু এলিমেন্ট হয়তো কোথাও আছে, সেইগুলোকে ইউজ করা, সেটাকে হয়তো সেটা সিনের মধ্যে ছিল না, বাট সেটা সিনের একটা পার্ট করে নেওয়া। ধরো আমরা যেরকম একটা, ধরো এই ঘরে ঢুকলাম এবং এখানে একটা সিন আছে, এবং সেই সিনের মধ্যে আমি কি কি এলিমেন্ট ইউজ করতে পারি, আমাদের অভিনেতাদের সেটাই কাজ। কারণ একদম ওই ধরো আমি এখানে বসে আছি, তুমি ওখানে বসে দুজনের মধ্যে কথা বলছি, তাহলে সেটা ইন্টারভিউ হয়ে গেল, সিন থাকলো না সিনেমাটার। তো সেই জিনিসটা, যে যে জিনিসগুলো করি সেগুলো কিছু কিছু এরকম প্রচুর ইমপ্রম্পটু, অরিত্র বলছে বা এটা খুব ফানি লাগছে, এটা করো, এটা করো, এটা রাখো, এরকমও হয়েছে আমাদের প্রচুর কিছু। সবকিছু মিলিয়ে আমরা একটু নতুন বছরে নানা রকম ভাবে এই 23 তারিখ কিন্তু আরো কয়েকটা ছবি রিলিজ করছে। কিন্তু মজাটা হচ্ছে যে ভানুপ্রিয়া ভূতের হোটেল, আমরা যেটা বারবারই বলছি, একটু হোটেলটায় আসতে হবে। হোটেলে আসতে হবে মানেই কিন্তু আপনাকে হলে আসতে হবে, আর হলে এসে কিন্তু দেখবেন আপনার জন্য দারুণ সুন্দর সব মেনু সাজানো রয়েছে, প্ল্যাটার রেডি আছে, আমাদের প্ল্যাটার রেডি আছে, এবং আপনি সেই মানে হলে আসলে প্ল্যাটার গুলো চেখে দেখতে পারবেন। হ্যাঁ, একটু চেখে দেখতে হবে। আর আশা করছি আপনাদের বেশ একটা মজা লাগবে। একদম, আমার মনে হয় যে সবাই আসুন, সিনেমাটাকে দেখুন, সবাইকে নিয়ে। একদম 8 থেকে 80 যেটা আমরা বলি, এটা অ্যাকচুয়ালি 8 থেকে 80 জন্য সিনেমাটা তৈরি করা। আপনারা সবাই এসে এনজয় করুন ফিল্মটা। আমরা যাই সিনেমাকে এন্টারটেইন হতে, এনজয় করতে, সেটা করুন। সিনেমা হলে আসুন, এবং এই সিনেমাগুলো না ওই ওটিটির জন্য ওয়েট করবেন না, বিকজ প্রচুর এলিমেন্টস থাকে যেগুলো আমরা বড় পর্দায় এনজয় করি বেশি, এবং সেই এলিমেন্টসগুলো এখানে আছে। যেরকম আপনারা, আমি এটাই বলবো যে হিন্দি সিনেমার যেরকম মুঞ্জিয়া বলুন বা স্ত্রী, এইগুলোকে এনজয় করেছেন, সেরকম টাইপেরই কিন্তু এই সিনেমাটাকে এনজয় করবেন। তো আপনারা হলে আসুন, সেটাকে হলে এনজয় করুন এবং সেলিব্রেট করুন সিনেমাকে। এখন তো নানা ধরনের ফিল্ম হচ্ছে, কিন্তু হরর জনারটার প্রতি প্রত্যেকের একটা আলাদা আকর্ষণ আছে, রাইট? তো সেখানে তোমার মানে ফেভারিট জনার কোনটা, যে এই জনারটা আমি, অভিনেতা সবকিছু করবে ঠিক আছে, তাও একটা ফেভারিট জনার? একদম একদম, আমার তো ফেভারিট জনার হচ্ছে একটু মানে ধরো যে টাইপ অফ, ওইটাকে কি এক্স্যাক্ট জনরা বলে আমি জানি না, মানে সেটা হচ্ছে ধরো না, মানে যেরকম ধরো আমি ফর এক্সাম্পল আমি একটা ফিল্মের কথা বলি, যদি ইয়ে জাবানি হে দিওয়ানি, যেটা বন্ধুদেরকে নিয়ে সেলিব্রেটিং লাইফ, সেলিব্রেটিং ফ্রেন্ডশিপ, সেলিব্রেটিং লাভ, প্রত্যেকটা এলিমেন্ট আছে ওই সিনেমাটার মধ্যে, এবং খুব ইয়াং একটা গল্প, খুব ফ্রেশ একটা গল্প, গান ভালো। দেখো, কমার্শিয়াল ফিল্ম পুরোপুরি বলতে পারো না তুমি ওটাকে, পুরোপুরি একটা অন্য ধারার সিনেমা বলতে পারো না। সময়ের সঙ্গে তো অনেক কিছু পাল্টাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কমার্শিয়াল ছবিটা আমাদের জীবনের একদম একদম, তুমি যদি বলো বহুরূপী কিন্তু কমার্শিয়াল ফিল্ম, মানে ডান্সিং এলিমেন্ট আছে, অ্যাকশন আছে, ওভার দ্য টপ গেছে, তো কমার্শিয়াল ফিল্ম এটা কিন্তু একদমই ওই যে তুমি বলতে পারো না যে একদম ওই আতেল টাইপের সিনেমা, একদমই না। আমার মনে হয় যে কমার্শিয়াল এলিমেন্টস থাকা খুব দরকার, যেটা আমাদের মানে আমরা যে দর্শক হিসেবে যখন যাচ্ছি, আমরা যে টাকাটা খরচা করছি, আমরা তো এন্টারটেইন হতে যাচ্ছি। তো এইখানে যে এলিমেন্টসগুলো আছে, ধরো হরর, আমি বারবার বলছি যে ওই প্রত্যেকটা গ্রাফিক্সের কাজ খুব মানে ভালোভাবে করা হয়েছে, বা যে কমেডি পোর্শনগুলো অরিত্ররা মেকশিওর করেছে বা জিনিয়াদি, যে এইগুলো ওভার না হয়, এক্সট্রা না হয়, যে বলে এগুলো তো এবার হ্যাঁ যাচ্ছে, এইটা যেন না হয়, যেন খুব সাটল থাকে, খুব মানে ওই কাট টু কাট থাকে সেইটা। বা ধরো যেখানে একটু ওই কমার্শিয়াল এলিমেন্টে আমাদের ডান্স দেখানো হয়েছে, যে নাচের গানগুলো দেখেছো সেইটা, বা ধরো যখন আমাকে পাস্টের লুকটা করতে হয়েছে আমাকে, আমি বারবার গানটাতে সব থেকে তাড়াতাড়ি মিলিয়ন্সে ঢুকেছে আমাদের এই গানটা। সো সেই যে গানটা, ধরো সেটাকে অ্যাকচুয়াল লুকে যেন আমাকে দেখতে মনে হয় যে ওই রকম ধরনের ওই দিনের অভিনেতা এখানে করছে কাজ। তো সেই প্রত্যেকটা লুকের ওপর কাজ করা, প্রত্যেকটা ক্যারেক্টারের ওপর কাজ করা, প্রত্যেকটা ইমোশনসের ওপর কাজ করা, আই থিঙ্ক সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেইগুলো আমরা এখানে দেখে দেখে দৌড়ে দৌড়ে করেছি। অ্যান্ড আমাকে তো স্পেশালি আরও ওইটা মেন্টালি করতে হয়েছে, যে বিকজ অনেকদিন পর আমার মনে হয় আমার একটা বড় সংস্থার সাথে কাজ, এবং একদমই তাই, মানে এটা কিন্তু তোমার ক্ষেত্রে 2026 মানে কাজ শুরু হয়েছে 2025 থেকে, সেটা লাভ যদি ফেভার করে তাহলে 2025, কিন্তু 2000 শুরুর, যদিও এটা 2025এই আসার ছবি ছিল একদম, হ্যাঁ ছবিটাও 25 ডিসেম্বর রিলিজ ছিল, হ্যাঁ, তারপরে সেটা 2026-এ এলো। সব মিলিয়ে অনেকদিন পরে কিন্তু বনি একটা বড় হাউসের সঙ্গে আবার ওইটাই আমি ওটাই বলছি, যে যেহেতু আমার কাছে ওটা আরো বেশি চ্যালেঞ্জিং, যে এতদিন পর একটা বড় সংস্থার সাথে কাজ করা, এবং এমন একটা সংস্থা যারা কিন্তু তাদের কাজ সবসময় প্রুভ করেছে যে তারা ভালো কাজ করে, এবং আমাকেও সেই জায়গাটা আসতে হবে যেখানটাতে আমি কেপেবল এনাফ হই যে ওদের সাথে এই কাজটা করতে পেরেছি, এবং
তারা যাতে বলতে পারে যে হ্যাঁ আমি ওকে নিয়ে খুশি। তো সেই প্রত্যেকটা জিনিস আমার মাথায় কাজ করেছে এবং প্রত্যেকটা জিনিসের জন্য আমি অরিত্রর থেকে হেল্প নিয়েছি। আমরা ওয়ার্কশপ করেছি, আমরা শ্যুট করার আগে সব ডিসকাস করে নিয়েছি যে কীভাবে কী করলে ভালো হয়, নতুনত্ব কী কী করা যায়, অ্যান্ড হি ইজ ভেরি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। আর যেটা দুজন স্টলওয়ার্থ আছে আমাদের, শিবুদা নন্দিতাদি, তারা আমাকে ফোন করে প্রশংসা করেছে। তো আই থিঙ্ক এর চেয়ে বড় পাওনা আর কি হবে। এরপর পুরোপুরি দর্শকের ওপর। এবং আমার মনে হয় এই সিনেমাটাতে যেটা হয় যে ধরো উইন্ডোজের সিনেমা সবাই আমরা দেখতে যাই, বা ধরো প্রিমিয়ারে আমরা সবাই মিলে যাই, যখন সবাই আসবে প্রিমিয়ারে আরও 4 জন যখন দেখবে তখন কিন্তু এটা আমি আই ডোন্ট নো, মানে আমার মনে হয় যে হয়তো 4 জন বলবে যে হ্যাঁ বনিকে দিয়ে তো এই চরিত্রগুলো করানো যায়, তার মানে এরকম টাইপের কাজও করানো যেতে পারে। তার মানে সরস্বতী পুজো আর তারপরে ভ্যালেন্টাইন ডে, তো এই বিষয়ে বনি কিছু বলবে? সব আমাদের একসাথেই এবার। বাঙালিদের সরস্বতী পুজো মানে আমাদের ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে যায় বাঙালিদের। সো সেই ভালোবাসার দিনে আমাদের সিনেমা রিলিজ হচ্ছে, যেটার মধ্যে বাঙালির ভালোবাসার দিনে সেটা রিলিজ হচ্ছে, মানে 23শে জানুয়ারি আমাদের রিলিজ। সো সেই দিনে আমাদের লাভ এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো আপনারা এনজয় করবেন। আর গানটা তো আপনারা ভালোবেসেছেনই, এবং এত রোম্যান্টিক একটা গান, আমার মনে হয় খুব সুদিং একটা গান, খুব চোখে দেখতে ভালো লাগছে এরকম একটা গান। আমি যদি পার্সোনালি আমাকে বাদ দিয়েও বলি, আমার শুনতে গানটা খুব ভালো লাগছে, আমি বারবার গানটা, সিম্পল একটা গান, এবং তার সাথে এত ভালো সিনেমা, এত এত ভালো ভালো অভিনেতারা আছে, তার সাথে এত ভালো ভালো নাম যুক্ত, অরিত্র মুখার্জি, জিনিয়া সেন, তারপর আমাদের শিবুদা নন্দিতাদির নাম জড়িত, এবং তার সাথে অর্ণব এত ভালো মিউজিক করেছে, প্রদীপ আমাদের ডিওপি ছিল। সো প্রত্যেকটা ভালো ভালো যে এলিমেন্টগুলো অ্যাড করেছে ফিল্মটাতে, আমার মনে হয় সেটা একটা প্লাস পয়েন্ট, এবং এইটাই আমাদের ফিল্মকে উপরে নিয়ে যাবে। এবং সবাই তো যারা যারা এখন অবধি দেখেছে তারা আমাকে ফোন করে বলেছে অসাধারণ লেগেছে, মানে নিজেদের যারা কোর কমিটি যারা দেখেছে তারা সবাই ফোন করে বলছে যে মানে এটা শুধুমাত্র আমি বলছি যে উইন্ডোজের যারা না, অরিত্র ওর নিজের ছেলে মেয়েকেও যে দেখিয়েছে তারাও কিন্তু খুব এনজয় করেছে, মানে তাই জন্য আমি বললাম যে বাচ্চারাও এনজয় করবে। তো সেই জন্য বলছি যে খুব এন্টারটেনিং একটা ফিল্ম লাগছে, খুব কমেডি একটা ফিল্ম লাগছে। তো সেই জিনিসগুলো, এবং আমাকে অনেকে বলেছে আমার কয়েকটা ডায়লগ সবাই খুব মনে রাখছে যখন সিনেমাটা শেষ হয়ে যাচ্ছে। তো সেই এলিমেন্টগুলো আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো কোন ডায়লগগুলো খুব দর্শকরা কোনগুলোতে হিট দিয়েছে এখনো অবধি, মানে ময়দামুখর মতন তো হ্যাঁ ওটা তো একটা খুব সুন্দর হিট করেছে, একটা অদ্ভুত হিট করে গেছে। না তবে আমার আগের ডায়লগ গুলোর মধ্যে থেকে আমার সব রোম্যান্টিক ডায়লগ যেহেতু ছিল, আমি যেহেতু রোম্যান্টিক মুভি বেশি করেছি, রমকম, তো ওই জন্য একটুখানি ওরকম, আর মাসালেদার মানে ওই অ্যাকশন ফিল্ম যেগুলো আগে মারবো এখানে লাশ পড়বে শ্মশান, সেগুলো টাইপের আমি তো করিনি, তো ওই জন্য ওরকম টাইপের ডায়লগ কিছু নেই। বাট আমার একটা যেটা তোমাকে চাই এরকম একটা ডায়লগ ছিল, যেটা সবাই আমাকে খুব কমেন্ট সেকশনেও লিখে এবং শোতে গেলেও বলতে বলে, সেটা হচ্ছে যে দুহাত বাড়লে যতটা ধরে তার থেকে বেশি ভালোবাসবো, পৃথিবীতে যত ভালোবাসা আছে সব এনে দেবো তোমার কাছে, শুধু যদি তুমি পাশে থাকো। তো ওইটা একটা খুব, মানে এই ডায়লগটা প্রচন্ড এখন যেটা হয়ে গেছে হচ্ছে ভাইরাল হচ্ছে, রিলের জন্য ওইটুকু কাটছে, বারবার ওটাতে আমায় ট্যাগ করছে, আর এই ডায়লগটা আমাকে সবাই লেখে যে দাদা তোমার ওই ডায়লগটা খুব ভালো ছিল। তো ওইটা, আর এবং গ্রাম বাংলায় গেলেও যে তোমাকে চাইয়ে দাদা ওই ডায়লগ একটু বলো, ওই জিনিসটা এখনো মাথায় রয়েছে। আশা করছি এটাতে কিছু কিছু এরকম আছে ডায়লগ, সেটা এখন বলতে পারবো না, সেটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। মানে এই ছবির ডায়লগ জানতে গেলে অবশ্যই সিনেমা দেখতে হবে। আর কিন্তু একটা জিনিস একটু আসছে, এটা হচ্ছে বর্তমানে আমাদের 2026টা কিন্তু আমাদের বাংলা ছবির জন্য একটা টেস্টেড বছর, মানে যেভাবে বাংলা ছবি বেঁধে দেওয়া হয়েছে, যেভাবে যে যে স্ক্রিনিং কমিটি শোগুলো সাজিয়েছে না, একজন অভিনেতা হিসেবে, এবং তোমারও একটা নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে, সেই জায়গাটা তুমি কিভাবে দেখছো? দেখো, যেটা বলবো যে স্ক্রিনিং কমিটি কেন এসছে, প্রথমত সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা খুব বড় প্রবলেম আছে যে কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না, ঠিক আছে? তো সেই নোংরামিটা হয় বলেই কিন্তু আজকে এই স্ক্রিনিং কমিটিটাকে ফর্ম করতে হলো। এটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতে নেই, কারণ সবাই কিন্তু এই অ্যাডজাস্ট করতে রাজি। মানে ধরো একটা শাহরুখ খান সালমান খানের ফিল্ম যখন আসে, প্রডিউসাররা বলে অন্য অন্য ডেটে করো, বাট এখানে তো সেটা হয় না। সেটা হচ্ছিল না বলে সেটা প্রডিউসারদের হার্ম হচ্ছিল, সেটা এক্সিবিটারদের হার্ম হচ্ছিল। সেই জন্য আজকে সেই কমিটিটা বা সেই ডিসিশনটা নেওয়া যে একটা কমিটি হবে যে ডিসাইড করে দেবে যে এই 3টে সিনেমা আসবে, বাট তারপরেও তুমি যদি চাও অ্যাজ এ প্রডিউসার যে না আমি রিলিজ করবোই, তুমি করতেই পারো। এটা কিন্তু কমিটি হচ্ছে যে ডিসাইড করে দেবে যে আমার, এবার কমিটিতে যে 13 জন মেম্বার আছে সেই 13 জনেরই ভোট নেওয়া হবে। এটা কিন্তু একজন মায়ের ডিসিশন না, মা হচ্ছে ভয়েস, মা ওই কথাগুলো বলবে, সবার সামনে রাখবে, মিডিয়াকে অ্যাড্রেস করবে। মা সেই স্ক্রিন কমিটির মেম্বার, এবং তার সাথে আরও 12 জন আছে।
এই 12 জন হ্যাঁ বলা মানেই তার মানে হচ্ছে ব্যাপারটা। আর কেউ যদি না বলে তাহলে সেটা একজন, এবার যদি মেজরিটিতে না আসে তাহলে সেটা হবে না অবভিয়াসলি। বাট এই যে ধরো 3টে বড় সিনেমা আসবে, বা ধরো মানে যে মেন টাইমিং গুলো এই বড় বড় সিনেমাগুলোকে দিতে হবে, এটা করাতে একটা জিনিস এটা সুবিধা হচ্ছে যে আমাদের এই 5টা সিনেমা আসলে না আরো টাইমিং কমে যাচ্ছিল, এবং যারা একদম নতুন তারা কিন্তু আরোই টাইমিং পাচ্ছিল না। এই তুমি বলো, যদি স্বার্থপর বলে যে সিনেমাটা আমাদের রিলিজ হলো, নতুন ডিরেক্টর, তার তো সিনেমা গল্প ভালো, তার কন্টেন্ট ভালো, তার তো সিনেমা চললো, এত ভালো ব্যবসা দিল, তো সেটা একটা আছে। আর এবং কোনো প্রাইম টাইমে রিলিজ না, কিন্তু কোনো হলিডেতে রিলিজ না, একটা জাস্ট নর্মাল উইকে রিলিজ, সেটা তো দিয়েছে। শিবুদাদের তো এই জাস্ট তুমি বলো, শিবুদারা শুরু করেছে বহুরূপী দিয়ে, আমার মনে হয় পুজোয় রিলিজ করা। তার আগে কোথায় ছিল? তার আগে তো এমনি নর্মাল টাইমে রিলিজ করতো, আর এত বড় বড় হিট তার আগের বছর থেকে পুজো, তার আগের বছর থেকে, রক্তবীজ থেকে, আই থিঙ্ক, তাহলে রক্তবীজ থেকে। তো সেটাই বলছি, মানে তার আগে তো শিবুদারা প্রুফ করেছে যে আমরা নন ইয়েতে করেও হিট করতে পারি। কারণ কন্টেন্ট ভালো হলে স্ক্রিনিং টাইমিং, স্ক্রিন কমেডিটা বেসিক্যালি হচ্ছে বিকজ অফ আস। আমরা আমি একটা কথা বলতে পারি, এই যে শাহরুখ খান বা সালমান খান যাদের কথা আমরা বলছি, সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এরা প্রত্যেক বছর ছবি, মানে এক বছরে 3টে-4টে করে করেও না, এতটাই লার্জ স্কেল, এবং ওদের এতটা স্প্যান থাকে যে একটা ছবি করতেই ওদের কাছে আর কি একটু সময় লেগে যায়। রাইট। সেখানে তো আমাদের এখানে তো হিরোদের তো তা নয়, তাদের তো অন্তত পক্ষে 2-3টে করে ছবি। দেখো, 2 থেকে 3টে করো না, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে কি হবে, তুমি ধরো তুমি যদি প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তোমার সিনেমার ক্ষেত্রে বলো যে আমি সব কটাতেই আমার হলিডে গুলো চাই, তো তাহলে বাকি প্রডিউসাররা কি ভুল করেছে? তাদেরকেও তো তুমি জায়গা করে দাও, তুমি করো। তুমি একটাতে, তুমি যদি তোমার মধ্যে এতটাই কনফিডেন্স থাকে যে আমার সিনেমা মানে চলবেই, তাহলে তুমি একটা নন হলিডেতে রিলিজ করে দেখিয়ে দাও যে হ্যাঁ চলবে। আমার পয়েন্ট হচ্ছে সেটাই। এটা তাহলে তুমি একটা, যারা নতুন, যারা, তাদেরকে সুযোগ দাও সেই হলিডেটাকে ইউজ করার, তাহলে তারা সেই টাইমিংটা পাবে, আরো প্রচুর লোক পাবে, প্রচুর অডিয়েন্স পাবে। সেটা তো তুমি করছো না, সেটা তো তুমি সেই জায়গাটা তো ছাড়ছো না। প্রিয়াদি মানে মা বাবা বা কৌশানী কেউ কিছু বলেছে? যেটা দেখে বলেছে সেটা হচ্ছে যে দেখো, আমাকে তো তুমি কে যে গানটা বলো বা চাঁদনি রাতে গানটা বলো, এই এলিমেন্টে আমাকে এর আগেও দেখেছে যে কমার্শিয়াল ডান্স করতে, কমার্শিয়াল লুকে দেখেছে। বাট যেহেতু আমি বারবারটা একদম অন্যরকম একটা গান, একটা ফ্ল্যাশব্যাকের গান এটা, এবং সেটাতে পুরো ক্লিন শেভেন লুক, পুরো ওই 1970-60s হিরোদের লুক, তো সেইটাতে আমাকে সবাই ওরা খুব প্রশংসা করেছে যে সেটাকে আমি ওতরাতে পেরেছি। তারা খুব টেনশনে ছিল যে সেটাকে আমি ওতরাতে পারবো কিনা, বিকজ তখনকার দিনে তো ধরো রোম্যান্স মানে চোখে চোখে কথা হতো। হ্যাঁ, কারণ তখনকার দিনে তো চোখে চোখে কথা বলে জাস্ট রোম্যান্স হচ্ছে, তখন তো আর ওই তুমি টাচও করতে পারবে না। মানে আমরা যখন গানটা শুট করছি, মানে ধরো কিছু একটা করতে গেলেই তখন মানে মনে হচ্ছে যে এই রে না, এটা তো তখন করতো না, বুঝছো? তখন তো পুরোপুরি চোখে চোখে মুখের এক্সপ্রেশন দিয়ে ওইটুকুতে দাদু এটাকে ভাবতে। হ্যাঁ, তখন আমি ওই রেফারেন্সে দেখছি। এবার আমি আরেকটা জিনিস হচ্ছে, আমি অরিত্রকে খুব চেষ্টা করেছিলাম, অরিত্র দাড়িটা না কাটলেই নয়, তো বললে তুমি আমাকে একটা হিরো দেখিয়ে দাও যে ওই সময় দাড়ি রাখতো। আমি সার্চ করলাম, দেখলাম কেউ নেই, আমি চলে গেল আমার দাড়িটা। এই ছবির জন্য তখন শখের পুরো ক্লিন শেভ, মানে আমার দাড়িটা আমি মানে কাটতে চাই না, কারণ আমার অদ্ভুত একটা অন্যরকম লোক হয়ে যায় আমি দেখতে। খুব বাচ্চা একদমই তাই, মানে তখন একদম প্লিজ আসুন, এনজয় করুন।